বাংলাদেশ তো প্রথম ১০ ওভারেই হেরে গেছে। টসে জিতে যখন মেহেদী হাসান মিরাজ বোলিং করার সিদ্ধান্ত নিছে, তখনই বাংলাদেশ প্রথম ৮ থেকে ৯ ওভারেই ম্যাচটা হেরে গেছে। কারণ পাকিস্তানি ব্যাটাররা যেভাবে ব্যাটিং করছে প্রথম ম্যাচ হেরে, কারণ প্রথম ম্যাচ হারার পর পাকিস্তানি টিম এবং পাকিস্তানি ব্যাটাররা যেভাবে ট্রলের শিকার হয়েছে, সেই ট্রলের উপর ক্ষুব্ধ হয়ে পাকিস্তানি ব্যাটাররা একের পর এক শট খেলে বাংলাদেশের বোলারদের পুরো কোণঠাসা করে দিছিল। তো সেখান থেকেই আমার মনে হয় বাংলাদেশ ম্যাচটা হেরে গেছে। এরপর বাংলাদেশ যদিও ম্যাচটাতে কামব্যাক করলো ২৭৪ রান যখন করছে, আমার মনে হয় তখনও বাংলাদেশ ম্যাচটা হেরে গেছে। কারণ অনেকেই হয়তো আশায় বসেছিলে যে আমরা এই ২৭৪ রান বাংলাদেশের ব্যাটাররা চেস করতে পারবে। তবে কেন জানি আমার মনে হয়েছিল যে বাংলাদেশ চেস করতে পারবে না, কারণ বাংলাদেশ লাস্ট ৩ থেকে ৪টা সিরিজ যদি দেখেন, সেখানে বাংলাদেশ ২৫০ পেরোতে পারে নাই। তো সেইখান থেকে ২৭৭ বা ৭৪ রান চেস করাটা বাংলাদেশের জন্য আসলে কঠিন ব্যাপার ছিল। এরপর বৃষ্টি এসে যখন ৩২ ওভারে ২৪৩ রান টার্গেট হলো বাংলাদেশের, তখন তো বাংলাদেশের ম্যাচ জয়ের কোনো স্বপ্নই ছিল না। তারপরে হালকা একটু স্বপ্ন মনে হয় আসতেছিল লিটন কুমার দাসের ব্যাটিংয়ে, কিন্তু লিটন কুমার দাস যখন আউট হয়ে গেল, তখন হয়তোবা বাংলাদেশের ম্যাচের হারার যে সংখ্যাটা সেটা একদম 100% ঠিক হয়ে গেল। সো বাংলাদেশি ব্যাটাররা যখন বেশি রানের চাপ পায়, তখন যে তারা চাপটা সামলাইতে পারে না সেটা আবারও প্রমাণিত। এই যেমন সাইফ হাসান একের পর এক ম্যাচ সুযোগ পাচ্ছে, কিন্তু নিজেকে কাজে লাগাইতে পারতেছে না। আবার যখন তাকে দল থেকে বাদ দেওয়া হবে, মিডিয়ার একটা চাপ, নির্বাচকদের উপর একটা চাপ, টিম ম্যানেজমেন্টদের উপর চাপ, কোচের উপর একটা চাপ, সাংবাদিকদের একের পর এক সাংবাদিক কেন তাকে বাদ দিলেন। আবার 10টা ম্যাচ পর যখন তিনি একটা ভালো খেলবে, তখন তার প্রশংসার পঞ্চমুখ হয়ে থাকবেন। কিন্তু ধারাবাহিকতার যে একটা অভাব, সেটা কিন্তু আমরা দেখতেছি। এই যেমন তানজিদ হাসান তামিম, তিনি প্রথম ম্যাচ ভালো খেলছে, এরপরে ফ্লপ, আবার দেখবেন তৃতীয় ওয়ানডেতেও তিনি ফ্লপ করবে। তাহলে এইভাবে ফ্লপ দিয়ে তো আর ভাই ক্রিকেট হয় না। আধুনিক ক্রিকেট খেলতে গেলে তো অবশ্যই আপনাদেরকে ধারাবাহিক পারফরমেন্স করতে হবে। সেই ধারাবাহিকতার অভাব যদি থাকে, তাহলে খেলাটা ছাড়ে দেন। আর যদি ধারাবাহিক রান করতে পারেন, তাহলে আপনারা রান করেন। বাংলাদেশের ব্যাটারদের অবস্থাও এই দেখেন, বোলারদের একটা দিন খারাপ যেতেই পারে। আপনারা যদি সারা বিশ্বে যত বোলার আছে ওডিআই ক্রিকেটে লাস্ট ইয়ারে ইকোনমির দিকে তাকান, সেখানে বাংলাদেশের পেসার বলেন, স্পিনার বলেন, সবাই কিন্তু ১ নম্বরে আছে। তো সব দিক থেকে বাংলাদেশের ব্যাটাররাই হচ্ছে দায়িত্বহীন। তাদের দায়িত্বহীনতার কারণেই বাংলাদেশের ম্যাচ এমন হারতে হয়েছে। দেখেন, যখন ৩২ ওভারে ২৪৩ রান লক্ষ্য নিয়ে বাংলাদেশ বৃষ্টির পর খেলতে নামছে, তখন আমার জানা মতো ১৪৭ বলে ২১০ বা ১৫ রান লাগে। সো এই রানটা কি চেস করা যায় না? এটা তো একটা টি-২০ ক্রিকেটের রান। কিন্তু আমাদের ব্যাটারদের তো সমস্যাই হচ্ছে স্ট্রাইক রেট। তারা তো নিজেদেরকে সেই বিস্ফোরক ইনিংস খেলাইতে পারে না। বাংলাদেশের ব্যাটারদের যদি ধরেন, বিস্ফোরক ইনিংস খেলাইতে পারে না। আমাদের বিস্ফোরক ইনিংস দেখতে হয় কালে ভদ্রে একটা। এ যেমন আফিফ হোসেন ধ্রুব, তিনি সুযোগ পেল, ভাই আমরা পাকিস্তানের সাথে ম্যাচ হেরে গেছি, আমরা পাকিস্তানের সাথে ম্যাচ হারতেই পারি, পাকিস্তান র্যাঙ্কিংয়ে ৪ নাম্বার দল, কিন্তু পাকিস্তানের বোলারদেরকে তো শাসন করবেন, ভালোভাবে তো খেলবেন। আপনারা ২৪৩ রান টার্গেট ২৪০ করেন, ২০০ রান করেন, ২২০ রান করেন, কাছাকাছি যান, কিন্তু আপনারা এমনভাবে অল আউট হয়ে গেলেন, একটা দায়িত্বহীনতার পরিচয় দিয়ে চলে গেলেন যে ম্যাচটা আমরা শিলাবৃষ্টির মতোই হেরে গেছি। কিন্তু ওই যে কি বলতেছিলাম, আফিফ হোসেন ধ্রুবের কথা, এতদিন পর তিনি দলে যে সুযোগ পেল, তিনি যে একটু খেলবে, কিন্তু তার খেলার মধ্যে কোনো আমি চিহ্নই দেখলাম না। আর সবচেয়ে বড় ব্যাপার যেটা বাংলাদেশ দল হেরেছে, সেটা হচ্ছে প্রথম দিক থেকে বাংলাদেশ দলের ব্যাটার বলেন, ফিল্ডার বলেন, সবার কেন জানি একটা বডি ল্যাঙ্গুয়েজে সমস্যা দেখছিলাম। কারণ আমার জানি না তারা রোজা রেখে খেলছে কিনা। যদি রোজা রেখেও খেলে, সেখানে তাদের মধ্যে একটা ক্লান্তি ভাব মনে হয় প্রথম ১০ ওভারেই যে পিটুনিটা গেছে তাদের উপর দিয়ে, এটা মনে হয় বাংলাদেশের ব্যাটাররা বোলাররা সহ্য করতে পারে নাই। আর তার প্রভাবটাই ব্যাটারদের উপর পড়লো। কারণ বাংলাদেশের ব্যাটাররা সবসময় চায় অপোনেন্ট টিম যেন ১৬০-৬৫ রান অল আউট হয়ে যায়, তাহলে তারা অনায়াসে খুব ভালোভাবে জিততে পারে।